হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবাই? আশা করি সবাই ভালো আছো। আমার ভয়েসটা ঠিকঠাক মতো শোনা যাচ্ছে কিনা আর লেখাগুলো ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা এটা একটু আমাকে জানাও কষ্ট করে। ওয়ালাইকুম আসসালাম। আমাদের সমতলে বস্তুকণার গতি চ্যাপ্টারের রিটেনের আজকে লাস্ট লেকচারটা। তো আজকের পরে আর কোনো রিটেনের লেকচার থাকবে না। তারপর আমরা লাস্ট একটা এমসিকিউ ক্লাস করবো, সেটা আগামীকাল হতে পারে। সো আগামীকাল একটা এমসিকিউ ক্লাস করবো, এরপর আমাদের মোটামুটি চ্যাপ্টারটা শেষ এবং মোটামুটি আমাদের জার্নিটা এখানে শেষ হতে যাচ্ছে আমার সাথে। ওকে, তো এখানে এই টাইপের ম্যাথগুলো করার ক্ষেত্রে আমরা লাস্ট ডেতে যেটাতে ছিলাম সেটা আমরা টাইপ 2-তে ছিলাম। টাইপ 2-তে আমরা দেখি যে এখানের মধ্যে লাস্ট ডে একটা ম্যাথ করছিলাম, প্রশ্নের চেয়ে যে উত্তরটা ছোট। সো টাইপ 2 সবগুলো ম্যাথ এমন, প্রশ্নের চেয়ে উত্তরটা ছোট হবে। প্রশ্নটা লিখতে লিখতে এমন হতে পারে যে এখানে চলে আসছি, ঠিক আছে? সো টাইপ 2-তে আমরা দেখি, প্রথমে আমরা লাস্ট ডেতে টাইপ 2 এর 1 নম্বর ম্যাথটা করছিলাম, ওই যে একটা সরলরেখা বরাবর একটা গতি। আজকে আমরা টাইপ 2 এর 2 নম্বর ম্যাথটা আমরা দেখব। তো এক ফার্স্ট কোশ্চেনটা লিখতে থাকি আর তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন যাদেরকে দেওয়ার কথা দিয়ে ফেলো। সো 2 এর কোশ্চেনটা লেখা শুরু করে ফেলি। রাইট, কোনো বন্দর হতে, প্রশ্নটা আমি লেখার সময় একটু চিন্তা করো যে ব্যাপারটা আসলে কেমন হচ্ছে। কোনো বন্দর হতে একটি জাহাজ, আর এখানে আমরা পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করতে পারবো সবগুলাতে, এই টাইপের গুলাতে। কোনো বন্দর হতে একটি জাহাজ কিভাবে চলতেছে দেখো তো, উত্তর পশ্চিম দিকে। উত্তর পশ্চিম দিক বলতে আবার কি, আমরা তো আগে পড়ে আসছি উত্তর দিক আর পশ্চিম দিক, কিন্তু এটা বলতেছে দিকটার নামই কিনা উত্তর পশ্চিম। উত্তর পশ্চিম দিকে কোনো বন্দর হতে একটি জাহাজ উত্তর পশ্চিম দিকে ঘন্টায় 15 কিলোমিটার বেগে, ঘন্টায় 15 কিলোমিটার বেগে, কত বেগে যাচ্ছে উত্তর পশ্চিম দিকে? ঘন্টায় 15 কিলোমিটার, মানে 15 কিলোমিটার পার আওয়ার বেগে যাত্রা শুরু করলো। এটা একটা জাহাজের কথা বলতেছে, যাত্রা শুরু করলো। তারপরে এরপরে ঘটনাটা ঘটতেছে এমন টাইপের, একই সময়ে একই স্থান হতে আরেকটা জাহাজ, একই সময়ে একই স্থান হতে। আজকের ক্লাসটা ভাবছিলাম স্লাইডে নিব, কোশ্চেনগুলো একটু বড় ছিল, পরে দেখা যায় যে আমি বোর্ড ছাড়া অন্য কোথাও নিতে গেলে দেখি ক্লাসগুলোতে কেমন যেন প্রবলেম শুরু হয়। একই সময়ে একই স্থান থেকে, কি বলতেছে, একই সময় একই স্থান থেকে অপর একটি জাহাজ দক্ষিণ পশ্চিম দিকে, অপর একটি জাহাজ, এটা বইতে পাবা এই ম্যাথগুলো। অপর একটি জাহাজ দক্ষিণ পশ্চিম দিকে, একই সময় একটি জাহাজ অপর স্থান থেকে দক্ষিণ পশ্চিম দিকে ঘন্টায় 12 কিলোমিটার বেগে। ঘন্টায় 12 কিলোমিটার বেগে। এই দিকগুলো কিন্তু আমাদের ভালো মতো জানতে হবে, ফিজিক্সের ভেক্টরে পড়ে আসার কথা এই জিনিসটা। বেগে যাত্রা শুরু করলো, যাত্রা শুরু করলো। তারপর তাদের, লাইনটা এমন ছিল, তাদের কোথায়, তাদের বেতার যন্ত্রের গ্রহণ শক্তির সীমা, তাদের বেতার যন্ত্রের গ্রহণ শক্তির সীমা, ওই যে রেডিও ট্রান্সমিশনের গ্রহণ শক্তির সীমা সর্বোচ্চ 500 কিলোমিটার হলে, সর্বোচ্চ 500 কিলোমিটার হলে, বাংলাতেও থাকতে পারে কিলোমিটার, 500 কিলোমিটার হলে কতক্ষণ তারা একে অপরের সাথে যোগাযোগ রক্ষা করতে পারবে? শেষ। কতক্ষণ তারা একে অপরের সাথে যোগাযোগ রক্ষা করতে পারবে? যোগাযোগ রক্ষা করতে পারবে। তো এই আর কি আমাদের ঘুরে ফিরে যে প্রথম ম্যাথের যে কোশ্চেনটা। আই হোপ সো সবকিছু দেখা যাচ্ছে ক্লিয়ারলি। ওকে, রাইট।
ক্লিয়ার? দেখো আমাদেরকে এখানে প্রশ্ন কি বলতেছে, কোন বন্দর হতে একটি জাহাজ উত্তর পশ্চিম দিকে ঘন্টায় 15 কিলোমিটার পার আওয়ার বেগে যাচ্ছে, একই সময়ে একই স্থান থেকে অপর একটা জাহাজ দক্ষিণ পশ্চিম দিকে ঘন্টায় 12 কিলোমিটার বেগে যাচ্ছে। বলতেছে যে তাদের বেতার গ্রহণ শক্তির সীমা সর্বোচ্চ 500 কিলোমিটার হলে, মানে তারা একটা রেডিও ট্রান্সমিশনের মাধ্যমে তারা যোগাযোগ রাখছে, এটা সর্বোচ্চ 500 কিলোমিটার। কতক্ষণ তারা, কতক্ষণ বলতে আমরা যে জিনিসটা বুঝি সেটা হচ্ছে সময়টা বের করতে হবে, কতক্ষণ তারা একে অপরের সাথে যোগাযোগ রক্ষা করতে পারবে। সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা জানা এই ম্যাথের জন্য সেটা হচ্ছে দিকের ব্যাপারটা, নাহলে কিন্তু তোমার ম্যাথটা ভুল হবে। তো দিকটা সাধারণত আমরা এভাবে ডিফাইন করি, দেখো এই ব্যাপারটা হচ্ছে এরকম টাইপের, এটা হচ্ছে আমাদের মোটামুটি দিক আছে। দিকগুলো সম্পর্কে আমরা জানি, ছোটবেলা থেকে পড়ে আসছি, উত্তর দিক, পশ্চিম দিক, পূর্ব দিক, দক্ষিণ দিক। এই যে যেমন আমার এই হাতের ডান সাইড হচ্ছে দক্ষিণ দিক, এখান থেকে বাতাস আসতেছে। তো এই জায়গাটা দেখো, এটা আমরা কিভাবে মনে রাখবো, এটা এভাবে মনে রাখতে পারি, এই দিকটা কোন দিকে সেটা আমরা ভুলে যাই সাধারণত। আমরা মনে রাখতে পারি এখানে উই দিয়ে, উই মানে হচ্ছে আমরা, আর এখান দিয়ে মনে রাখতে পারি নর্থ সাউথ দিয়ে, নর্থ সাউথ একটা ইউনিভার্সিটির নাম আছে। তাহলে দেখো এইভাবে আমরা এই জিনিসটাকে মনে রাখতে পারি, সাউথ যার বাংলা হচ্ছে দক্ষিণ, নর্থ যার বাংলা হচ্ছে উত্তর, তারপর ওয়েস্ট যার বাংলা হচ্ছে পশ্চিম, আর ইস্ট যার বাংলা হচ্ছে পূর্ব। তো এভাবে মনে রাখলে আমার মনে হয় একটু বেটার। তো দেখো কি বলতেছে, কোনো বন্দর হতে, ধরে নাও এই জায়গায় হচ্ছে বন্দরটা, এই ঘটনাটা আমরা এখন চিত্রে জাস্ট বসাচ্ছি। কোনো বন্দর হতে একটি জাহাজ কোথায় যাচ্ছে, দেখো তো একটি জাহাজ উত্তর পশ্চিম দিকে যাচ্ছে। উত্তর পশ্চিম দিক বলতে আসলে কোন দিকটা বোঝায়, এই দিকটা হচ্ছে পশ্চিম আর এই দিকটা হচ্ছে উত্তর। তাহলে উত্তর পশ্চিম দিকে যাচ্ছে মানে কি, এদিকে যাচ্ছে, এদিকে যাওয়া মানে কিন্তু কোনটা একটু স্পেসিফিক করে দিতে পারি, 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে যাচ্ছে। সো এই দিকের সাথে যখন 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে যাবে সেটাই কিন্তু আমাদের মাঝামাঝি যেটা থাকে, ঠিক আছে? সো এইদিকে যদি 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে যায় তাহলে আমরা সেটাকে কি বলবো, উত্তর পূর্ব বলবো। এদিকে যদি 45 অ্যাঙ্গেল করে আসি সেটাকে আমরা কি বলবো, দক্ষিণ পশ্চিম বলবো। তো এইটা আশা করি বুঝতে পারছো যে এটা আমরা কেন বলতেছি যে উত্তর পশ্চিম দিক, কারণ সে কি উত্তর দিকেও যাচ্ছে না, পশ্চিম দিকেও যাচ্ছে না, উত্তর পশ্চিম, দ্যাট মিন্স 45 করে এদিকে যাচ্ছে। সো এটাকে আমরা উত্তর পশ্চিম দিক বললাম। কত বেগে যাচ্ছে দেখো, প্রথমটা শেষেই দেওয়া আছে, প্রথম লাইনের শেষে ঘন্টায় 15 কিলোমিটার বেগে। তাহলে এইটাকে আমরা একটা কাজ করতে পারি, 15 কিলোমিটার পার আওয়ার বেগ বলে দিতে পারি, 15 কিলোমিটার পার আওয়ার বলে দিলাম, যাচ্ছে একই সময়ে, মানে অ্যাট এ টাইম কি করতেছে, একই স্থান থেকে, মানে ঠিক এই জায়গা থেকেই, আগেরটা যেখান থেকে যাত্রা শুরু করছিল ঠিক সেই জায়গা থেকেই কি করতেছে, অপর একটা জাহাজ দক্ষিণ পশ্চিম দিকে। খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার, দক্ষিণ পশ্চিম, দক্ষিণ পশ্চিম দিকটা আসলে কোনটা বোঝায়, এইটা দক্ষিণ আর এটা পশ্চিম। তার মানে এদিকে যখন 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে যাবে সেটাই কিন্তু তোমার দক্ষিণ পশ্চিম হয়ে যাচ্ছে। দক্ষিণ পশ্চিম দিকে কত বেগে যাচ্ছে, ঘন্টায় 12 কিলোমিটার বেগে, মানে হচ্ছে কি 12 কিলোমিটার পার আওয়ার। এটা সাইডে লিখতেছে 12 কিলোমিটার পার আওয়ার। তারপরে তাদের বেতার যন্ত্রের গ্রহণ শক্তির সীমা সর্বোচ্চ 500 কিলোমিটার, তার মানে তারা যোগাযোগ রক্ষা করতে পারতেছে, ও যাচ্ছে এদিকে, ও যাচ্ছে এদিকে, তার মানে তারা যোগাযোগ রক্ষা করতে পারতেছে। আমরা এটাকে বলে দিলাম যে হ্যাঁ তারা এই পর্যন্ত যোগাযোগ রক্ষা করতে পারতেছে, সেটাই হচ্ছে তাদের সর্বোচ্চ যে কত কি বলছে, সর্বোচ্চ সীমাটা, তার মানে 500 কিলোমিটার। এই ব্লু কালার দিয়ে আমি যে লাইনটা ড্র করলাম, তো এই হচ্ছে ঘটনা। তো এইটাকে আমরা 500 কিলোমিটার দিয়ে ডিফাইন করতেছি। এখন তুমি একটা কাজ করতে পারো, এখানে বুঝার সুবিধার্থে এগুলার নাম দিয়ে দিতে পারো। এটার নাম দিলে ধরো ও, তারপর এই পয়েন্টের নাম দিলে হচ্ছে এ, আর এটার নাম দিলা বি। তাহলে দেখো এখন একটা ব্যাপার কিন্তু আমাদের কাছে জিনিসটা ক্লিয়ার, এ কিন্তু 45 ডিগ্রি অ্যাঙ্গেলে গেছে, আবার এও কিন্তু 45 ডিগ্রি অ্যাঙ্গেলে গেছে। কিভাবে বুঝি 45 ডিগ্রি অ্যাঙ্গেলে গেছে, কারণ সে কিন্তু এখান থেকে বলেই দিছে উত্তর পশ্চিম দিকে যাচ্ছে। সো উত্তর পশ্চিম দিকে যাওয়া মানে কিন্তু 45 ডিগ্রি, দক্ষিণ পশ্চিম দিকে যাওয়া মানেও কিন্তু 45 ডিগ্রি। এখন দেখো তাহলে এই যে মধ্যবর্তী কোণটা কত হবে, এটা 45, এটা 45। তো 45 যদি আমরা যোগ করি তাহলে কিন্তু সেটা 90 হয়ে যাচ্ছে, মানে 90 ডিগ্রি। তার মানে 90 ডিগ্রি হওয়া মানে একটা কোণ সমকোণ, সমকোণের বিপরীত বাহু হবে অতিভুজ, তারপর বাকিগুলো হবে কি লম্বভূমি, এই টাইপের হবে। তো দ্যাট মিন্স এটা বুঝাতে চাচ্ছি যে আমরা কিন্তু এখানে পিথাগোরাসের সূত্রটা খুব ইজিলি চাইলে অ্যাপ্লাই করতে পারি। তো কিভাবে আমরা এই পিথাগোরাসের সূত্রটা অ্যাপ্লাই করতে পারি এই জিনিসটা একটু দেখা যাক। তো এই হচ্ছে আর কি মোটামুটি যে ঘটনাটা। তাহলে আমরা এখান থেকে কি কি পাচ্ছি দেখো, এবি এর যে ব্যাপারটা, এবি এর ক্যালকুলেশনটা যদি করি, এবি এর মান পাচ্ছি হচ্ছে কত, এবি এর ভ্যালুটা সরাসরি দেওয়া আছে, এই ডিসটেন্সটা কতটুকু, এবি যেহেতু একটা ডিসটেন্স 500 কিলোমিটার। এরপর আমরা যদি ও এর ডিসটেন্সটা বের করতে চাই আর ওবি এর ডিসটেন্সটা বের করতে চাই, যেহেতু আমরা এটা পিথাগোরাসের সূত্রে বসাতে পারবো, তাহলে ও এর ডিসটেন্স কত হবে আর ওবি এর ডিসটেন্সটা কত হবে, এই জিনিসটা আমাদের একটু বের করা দরকার। ও এর ডিসটেন্স আর ওবি এর ডিসটেন্সটা আমাদের বের করতে হবে। দেখো আমরা কি বের করতেছি, দূরত্ব। আমরা জানি দূরত্ব সমান বেগ গুণ সময়, তার মানে এই ও এ পথে বেগ কত এটা তো আমরা জানি 12, আর সময় আমরা জানি না, সো সময়টাকে আমরা টি হিসাবে ধরে নিলাম, ধরলাম টি সময় লাগছে। সেম ভাবে ওবি এর জন্য টি তো আসলেই জানি না, কারণ আমাদেরকে টিটা তো বের করতে হবে। তারপর এখান থেকে ওবি
ওবি এর জন্য, ওবি যে ডিসটেন্সটা আমরা জানি দূরত্ব সমান বেগ গুণ সময়, তার মানে বেগ দেওয়া আছে 15 আর সময় আমরা জানি না, ধরে নিচ্ছি টি। এখন আমরা যদি এখানে পিথাগোরাসের সূত্রটা অ্যাপ্লাই করি, দেখো কি আসে। পিথাগোরাসের সূত্র যদি অ্যাপ্লাই করি, এইটা পুরো এটা হচ্ছে অতিভুজ, ঠিক আছে। সো আমরা লিখতে পারি অতিভুজ স্কয়ার সমান মানে 500 স্কয়ার সমান লম্ব স্কয়ার, লম্ব একটাকে ধরে নাও কারণ দুইটাই তো প্লাস আছে, 12t স্কয়ার প্লাস 15t স্কয়ার। এখান থেকে তুমি টি এর মানটা ইজিলি বের করতে পারো, আর সেটাই হচ্ছে আনসার। দেখো কোশ্চেনটা যতটুকু না, আনসারটা তার চেয়েও ছোট। তাহলে আমাকে একটু জানাও যে টাইমের মানটা আসলে কত আসতেছে, টাইমের মানটা কত আসতেছে এটা একটু জানাও। সব ঘটনা কিন্তু চিত্রেই ঘটছে, সো চিত্রের দিকটা একটু ভালো মতো খেয়াল রাখা লাগবে। ওকে, টি এর মানটা কত আসতেছে একটু জানো। আমার ক্যালকুলেটরটা কোথায় গেছে? এই আনসারটা আসে নাকি একটু দেখিও তো। 26.02 টাইমের মানটা। আর এটার এককটা কি হবে? ডেফিনেটলি এটার এককটা হবে কিন্তু ঘন্টা এককে। কেন এটা ঘন্টা এককে হচ্ছে, এই জিনিসটা যদি একটু দেখো, আমরা এখানে যে ইউজ করতেছি, যে 12 ইউজ করতেছি, তারপর এখান থেকে 15 ইউজ করতেছি, এই জিনিসগুলো আসলে কোন এককে ছিল? দেখো এই জিনিসগুলো ছিল কিলোমিটার পার আওয়ার এককে ছিল, মানে আওয়ারে ছিল। তারপর এটা কিন্তু কিলোমিটার পার আওয়ারে ছিল, ঠিক আছে। দ্যাট মিনস ঘন্টা দিয়ে প্রকাশ করতেছিলাম, তাহলে ডেফিনেটলি সময়টা হবে ঘন্টাতে 26.02 আওয়ার। সো এইটাই হচ্ছে মোটামুটি ঘটনা। এটা বুঝছো কিনা একটু জানো। পরে এটার পর আমরা যে ম্যাথটা করব, এটা মোটামুটি অনেক, এই চ্যাপ্টারে বলতে পারো গতি চ্যাপ্টার রেডি, অনেক লেংদি একটা ম্যাথ, বাট ম্যাথটা অনেক ইন্টারেস্টিং। ওকে, সো এটা বুঝছো কিনা একটু জানাও আমাকে, আমি পরের ম্যাথটাতে চলে যাচ্ছি। 12টি হইলো কেমনে? কারণ আমরা এখানে বের করতে যাচ্ছি ওয়ে পথের যে দূরত্বটা, দূরত্ব সমান জানি আমরা বেগ গুণ সময়, ঠিক আছে। সো দূরত্ব সমান যদি বেগ গুণ সময় হয়, তাহলে তুমি একটা জিনিস চিন্তা করো, দুইটাই কমন টি কেন, এটার একটা আনসার দিই। দূরত্ব সমান বেগ গুণ সময়, তুমি বেগ জানো, বেগ হচ্ছে 12, এখানে বেগ হচ্ছে 15, আর আমাদেরকে বলে দিচ্ছে একটা কথা, একই সময়ে, মানে এখান থেকে সে যতক্ষণ চলছে এখান থেকেও সে কিন্তু ততক্ষণই চলছে, ব্যাপারটা এমনই, ঠিক আছে। সো এই জন্য আমরা এখান থেকে বেগ গুণ সময়, বেগ আমরা জানি এখানে 12, আর সময় যেহেতু জানি না, সময়টা আমরা বের করতেছি, এই জন্য হচ্ছে এটা টি। আর সেম ভাবে এখানের জন্য কিন্তু একইভাবে অ্যাপ্লিকেবল 15টিটা। ইসটি রাহুল, ক্লিয়ার? ওকে, এরপরে ম্যাথটা দেখা যাক। ওকে, সো এরপরে ম্যাথটা করার জন্য একটু ধৈর্য রাখিও। এরপরে ম্যাথটা আমরা যেটা করবো সেটা হচ্ছে রেল লাইনের ম্যাথ। ফিজিক্সে কিছু ম্যাথ ছিল এমন টাইপের, বৃষ্টির সাথে কতক্ষণে ছাতা ধরতে হবে, তারপর হচ্ছে এমন টাইপের কিছু ম্যাথ ছিল, ট্রাকের সাপেক্ষে, কারের সাপেক্ষে ট্রাকের আপেক্ষিক বেগ, এই টাইপের। ওই ম্যাথগুলো বেসিক্যালি আমাদের এখানেও আছে, টাইপ 3। তো আজকে যদি টাইম পাই ওগুলো দেখাই দিব একটু। আচ্ছা, আমরা এখন যেটা করবো সেটা হচ্ছে টাইপ 2 এর 3 নাম্বার যে কোশ্চেনটা, কারণ আমরা 2 নাম্বার করলাম মাত্র, আর 1 নাম্বার তো গত লেকচারেই করে আসছি। তো এট ফার্স্ট এটার কোশ্চেনটা দেখা যাক, কোশ্চেনটা কেমন। দুইটা হচ্ছে রেল লাইন সমকোণে অবস্থিত, এমন টাইপের দুইটি রেলপথ সমকোণে অবস্থিত। দুইটি রেলপথ সমকোণে সমকোণে অবস্থিত। দুইটা রেলপথ সমকোণে কিভাবে অবস্থিত হতে পারে? মানে তারা এমন ভাবে আছে যাদের হচ্ছে মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি। দুটি রেলপথ পরস্পর সমকোণে অবস্থিত। একটি রেলপথে 30 কিলোমিটার পার ঘন্টা বেগে, একটি রেলপথে 30 কিলোমিটার পার ঘন্টা
পার ঘন্টা বেগে। এই ম্যাথটা করার জন্য আমাদের একটু টাইমের সেন্সও থাকা লাগবে, যে আসলে ঘড়ির ব্যাপারটা। 30 কিলোমিটার পার ঘন্টা বেগে চলমান একটি গাড়ি, চলমান 30 কিলোমিটার পার আওয়ার ঘন্টা বেগে চলমান একটি গাড়ি সকাল 10টায় স্টেশন অতিক্রম করে। সকাল 10টায় স্টেশন অতিক্রম করে। সকাল 10টায় স্টেশন অতিক্রম করে। ওই মুহূর্তে রেলপথে কোনো নির্দিষ্ট স্থান হতে ওই মুহূর্তে রেলপথে কোনো নির্দিষ্ট স্থান হতে ওই মুহূর্তে রেলপথে কোনো নির্দিষ্ট স্থান হতে 40 কিলোমিটার পার ঘন্টা বেগে কিলোমিটার পার ঘন্টা বেগে অন্য একটি গাড়ি যাত্রা শুরু করে বিকাল 3টায়। যাত্রা শুরু করে বিকাল 3টায় স্টেশনে পৌঁছানো ছিল। হ্যাঁ, স্টেশনে পৌঁছে। আজকে ক্লাসটা নেওয়ার মেইন উদ্দেশ্য হচ্ছে এই ম্যাথটা করানো। স্টেশনে পৌঁছে, এরপরে বলতেছে যে স্টেশনে পৌঁছে যে সময় এদের দূরত্ব ন্যূনতম হয়, যে সময়ে এদের দূরত্ব ন্যূনতম হয়, যে সময় এদের দূরত্ব ন্যূনতম হয় ওই সময় এবং ন্যূনতম দূরত্ব নির্ণয় করো। বিশাল কাজ। ওই সময় এবং ন্যূনতম দূরত্ব নির্ণয় করো। আচ্ছা, এটা আমরা যেটা করতেছি সেটা হচ্ছে টাইপ 2 এর 3 নাম্বার যে ম্যাথটা। ওকে, সো এতক্ষণ বসে বসে প্রশ্নটা দেখার জন্য ধন্যবাদ। আমরা এখান থেকে দেখো কি বলতেছে, দুইটা রেলপথ পরস্পর, ওকে দেখো দুইটি রেলপথ পরস্পর সমকোণে অবস্থিত। একটি রেলপথে 30 কিলোমিটার পার আওয়ার বেগে চলমান একটা গাড়ি বলতে এখানে ট্রেনই বুঝবো আমরা, কারণ রেলপথে তো ট্রেন ছাড়া অন্য কিছু চলে না। একটি গাড়ি সকাল 10টায় স্টেশন অতিক্রম করে। ওই মুহূর্তে রেলপথে কোনো নির্দিষ্ট স্থান হতে 40 কিলোমিটার পার আওয়ার বেগে অন্য আরেকটা গাড়ি যাত্রা শুরু করে বিকাল 3টায় স্টেশনে পৌঁছে। যে সময় এদের দূরত্ব ন্যূনতম হয় ওই সময় আর ন্যূনতম দূরত্বটা বের করতে হবে। তো এটাকে আমরা প্রথমে চিত্র এঁকে ফেলি, কারণ এই লাইনগুলো রিডিং পরে অ্যাকচুয়ালি হচ্ছে আমরা ম্যাথগুলো করতে পারবো না, প্রায় অসম্ভব একটা ব্যাপার। প্রথমে দুইটা রেলপথ সমকোণে অবস্থিত, সমকোণে দুইটা রেলপথ আঁকতে হবে। এটা হচ্ছে একটা রেলপথ আর এটা হচ্ছে একটা রেলপথ, ঠিক আছে? তো দুইটা রেলপথ সমকোণে অবস্থিত এঁকে ফেললাম। একটি রেলপথে 30 কিলোমিটার পার আওয়ার বেগে একটা গাড়ি, ঠিক আছে? একটা রেলপথে কখন যাচ্ছে? 30 কিলোমিটার পার আওয়ার বেগে যাচ্ছে একটা ট্রেন এই রেলপথটাতে, ঠিক আছে? সমকোণ অবস্থিত 30 কিলোমিটার পার আওয়ার বেগে একটি গাড়ি সকাল 10টায় স্টেশন অতিক্রম করে। তোমার কাছে মনে হইতে পারে সকাল 10টায় স্টেশন অতিক্রম করছে, আগের কোনো ম্যাথে তো এই জিনিসগুলোর ইফেক্ট ছিল না, বাট এইখানে আমরা দেখবো যে এই সময়গুলোরও একটা করে ইফেক্ট থাকবে, কারণ এইগুলো নিয়ে আমাদের ক্যালকুলেশনটা অ্যাপ্রোচ করতে হবে। বা আগের ম্যাথগুলোতে এরকম আসলে ছিল না অনেকগুলোতে। তো এখন দেখো তাহলে কি হচ্ছে, একটি রেলপথে 30 কিলোমিটার পার আওয়ার বেগে চলমান একটা গাড়ি সকাল 10টায় স্টেশন অতিক্রম করে। ধরো এই যে এখানে হচ্ছে তোমার যে স্টেশনটা, ঠিক আছে? তার মানে কখন অতিক্রম করছে? সকাল 10টায় অতিক্রম করছে। ওই মুহূর্তে রেলপথে কোনো নির্দিষ্ট স্থান হতে, এই যে কোন মুহূর্তে, দেখো এই কথাগুলোও কিন্তু ইম্পর্টেন্ট। ওই মুহূর্তে বলতে এখানে আসলে কোনটাকে বোঝাচ্ছে? ওই মুহূর্তে বলতে এখানে যেটা বোঝাচ্ছে এই যে সকাল 10টায় যে স্টেশন অতিক্রম করছে ঠিক ওই সময়টা, দ্যাট মিনস সকাল 10টায় রেলপথে কোনো নির্দিষ্ট স্থান হতে। তো ধরে নিই রেলপথে কোনো নির্দিষ্ট স্থান হতে এখান থেকে হচ্ছে আরেকটা ট্রেন যাচ্ছে, নির্দিষ্ট স্থান হতে কত বেগে যাচ্ছে? 40 কিলোমিটার পার আওয়ার বেগে যাচ্ছে আরেকটা ট্রেন, 40 কিলোমিটার পার আওয়ার, 40 কিলোমিটার পার আওয়ার বেগে অন্য একটি গাড়ি যাত্রা শুরু করে বিকাল 3টায় স্টেশনে পৌঁছে।
তার মানে পরের ট্রেনটা কখন পৌঁছেছে? বিকাল 3টায় পৌঁছেছে। এখন একটা ব্যাপার একটু চিন্তা করো যে এই যে এখান থেকে এটা যদি স্টেশন হয়, এখানে সকাল 10টায় অতিক্রম করে একজন চলে গেছে, তারপরে বিকাল 3টায় আরেকজন আসছে, ঠিক আছে? সো তুমি জিনিসটা এইভাবে চিন্তা করতে পারো যে ধরো তোমাদের কলেজে 2টা শিফট, একটা হচ্ছে 10টা বাজে শুরু হয়, আরেকটা হচ্ছে 3টা বাজে শুরু হয়। এটা দিয়ে বুঝাতে চাচ্ছি যে তোমাদের স্টুডেন্টরা আসে প্রথম হচ্ছে সকাল 10টায়, এরপর আরেক শিফটের স্টুডেন্টরা আসে হচ্ছে কয়টায়? বিকাল 3টায়। তার মানে তোমাকে যদি বলে যে এই যে সকাল 10টা আর বিকাল 3টার মধ্যে সময়ের পার্থক্যটা আসলে কতক্ষণ, এই সময়ের পার্থক্যটা কেন লাগতেছে এই জিনিসটা বুঝবা। 10টা থেকে আমরা যদি 3টা অবধি হিসাব করি, 11টা 12টা 1টা 2টা 3টা, তাহলে কিন্তু সময়ের পার্থক্যটা কিন্তু 5 ঘন্টা। তাহলে এই পুরো পথটা তার ক্রস করতে আবার 5 ঘন্টা সময় লাগছে, 5 আওয়ার্স। মানে এটা দিয়ে বুঝাইতে যাচ্ছি তোমাকে এটা যে এই পয়েন্টে একজন ছিল সকাল 10টায়, তার 5 ঘন্টা পরে আরেকজন আসছে এখানে, ঠিক আছে? তো আমাদেরকে এখানে কি বের করতে হচ্ছে? দেখো, যেটা বের করতে হচ্ছে যে সময় এদের দূরত্ব ন্যূনতম হয়, এই লাইনটাও এখানে বোঝার ব্যাপার, ওই সময়টা ন্যূনতম দূরত্ব। তার মানে আমাদের এখানে দুইটা ক্যালকুলেশন, একটা সময় আর একটা দূরত্ব বের করতে হচ্ছে। যে সময় এদের দূরত্ব ন্যূনতম হয়, এই কথাটার মানে কি? এই কথাটার মানে হচ্ছে ব্যাপারটা সিম্পল এমন, দেখো এই ট্রেন স্টেশন ক্রস করে তো সে চলতেছে, সে তো থেমে যায়নি, কারণ আর সে ধরো আরেকটা ট্রেন এখান দিয়ে যাচ্ছে, তো ও যাচ্ছে এইভাবে এই পথে, কারণ বলেই দিছে দুইটা সমকোণে অবস্থিত, ও যাচ্ছে এই পথে আর ও চলে যাচ্ছে এইদিকে। তার মানে এমন একটা জায়গা থাকবে, তুমি চিন্তা করো ব্যাপারটা এমন টাইপের, ধরো এইখানে আসছে আর ও এইখানে, তার মানে কি হবে? ওদের দূরত্ব বলতে আসলে আমরা কোন জায়গাটা বুঝবো? ওদের দূরত্ব বলতে আমরা এই জায়গাটা বুঝবো। এখন এমনও হইতে পারে যে সে অনেক দূর চলে গেছে, তারপর সে এখানে পৌঁছাইছে, তখন কিন্তু তার দূরত্বটা ন্যূনতম হচ্ছে না। তার মানে আমি যদি ব্যাপারটা এইভাবে বুঝাইতে চাই, ধরো ট্রেনটা তখন এই জায়গাটাতে, ঠিক আছে, ট্রেনটা তখন এখানে আর এই ট্রেনটা এইখানে আসছে, মানে সেকেন্ড ট্রেনটা আসছে এইখানে আর প্রথম ট্রেনটা গেছে এইখানে, তার মানে দুইজন এই বরাবরে আছে, তখন আমি বলতে পারি যে তাদের দূরত্বটা ন্যূনতম। এমনও হইতে পারে যে ধরো এও আরেকটু সামনে গেছে, ততক্ষণ ও আরো অনেক দূরে চলে গেছে, তার মানে কিন্তু তখন আর দূরত্বটা ন্যূনতম হচ্ছে না, এটার চেয়ে আরো বেশি কোনো একটা দূরত্ব হচ্ছে, ঠিক আছে? সো এই ব্যাপারটা আশা করি বুঝাইতে পারছি। এই ন্যূনতম দূরত্বটাকে আমরা ডি দিয়ে প্রকাশ করলাম, কারণ আমাদের এই ডিটা বের করতে হবে। আর ক্যালকুলেশনের সুবিধার্থে আমরা এখানে এগুলার নাম দিয়ে দিচ্ছি। স্টেশনটা ধরলাম ও, সে গেছে এই পর্যন্ত, তারপর এখানে হচ্ছে সে বি বিন্দু থেকে যাত্রা শুরু করছে, আর এই যে এসি পথটাতে আমি হচ্ছে কি পাবো? সবচেয়ে মিনিমাম যে ডিস্টেন্সটা পাবো। তো এই চিত্রটা যদি আমি আরেকটু সংক্ষেপে বলি, দেখো ব্যাপারটা এমন, এই ট্রেনটা যাচ্ছে এইদিকে আর ও যাচ্ছে এইদিকে, তো এমন একটা জায়গা আসলো যেখানে কিনা আমরা যদি দূরত্ব মেজার করি, তারা সবচেয়ে মিনিমাম ডিস্টেন্সে থাকবে, ঠিক আছে? এমনও হইতে পারতো যে সে আছে এইদিকে, ও আছে এইদিকে, তার মানে কিন্তু তাদের দূরত্বটা তখনও সবচেয়ে কম হয় নাই। আবার এমনও হইতে পারতো সে একদম ধরো বোর্ডের ওই মাথায় চলে গেছে আর সে স্টেশনের কাছাকাছি চলে আসছে, তখনও কিন্তু যদি তুমি তাদের দূরত্বটা মেজার করো, সেটা কিন্তু ন্যূনতম, মানে মিনিমাম, ন্যূনতম কথাটার মানে হচ্ছে কিন্তু মিনিমাম, আমাদের কিন্তু মিনিমাম দূরত্বটা বের করতে হবে, ঠিক আছে? সো অনেক অ্যাঙ্গেল থেকে বোঝানোর চেষ্টা করলাম। এই ব্যাপারটা ক্লিয়ার কিনা একটু জানাও আমাকে, কারণ এটার উপর বেস করে আমরা সামনের দিকে অ্যাপ্রোচগুলো করবো। এই ব্যাপারটা পুরোপুরি ক্লিয়ার কিনা একটু জানো, চিত্রে আমরা যে জিনিসটা ইমপ্লিমেন্ট করলাম, এটা তো মনে হয় গত ম্যাথের কথা বলছো। ওকে, ক্লিয়ার। এখন দেখো আমাদের এইটা বের করার আসলে উদ্দেশ্যটা কি। এখানেও কিন্তু আমরা পিথাগোরাসের সূত্রটা অ্যাপ্লাই করতে পারবো। পিথাগোরাসের সূত্রটা কিভাবে অ্যাপ্লাই করব? ওরা পরস্পর সমকোণে অবস্থিত, তার মানে ওদের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি। 90 ডিগ্রি হওয়ার কারণে সমকোণের বিপরীত বাহুটা হবে অতিভুজ, আর বাকি একটা লম্ব, একটা হচ্ছে ভূমি হবে। তো এখন আমরা যদি সেই জিনিসগুলো মেজার করতে চাই, তাহলে আমার কি কি লাগতেছে দেখো, পিথাগোরাসের সূত্র যদি এখানে অ্যাপ্লাই করতে চাই, আমাদের লাগতেছে এখান থেকে তোমার ডি এর যে ভ্যালুটা, ওসি এর যে ভ্যালুটা আর ও এর যে ভ্যালুটা, এই তিনটা জিনিস আমাদের জানা লাগবে। তো এটা আমাদের যখন জানতে হচ্ছে, প্রথমে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে ভ্যালুগুলো জানি, ওসি এর ভ্যালু কিন্তু আমরা জানি না, বাট ওবি এর ভ্যালুটা চাইলে বের করা যায়। ওবি হচ্ছে একটা ডিস্টেন্স, এখানে ডিস্টেন্সটা আমরা জানি। ডিস্টেন্সটা অ্যাকচুয়ালি হচ্ছে, আমরা যদি এটা বলতে চাই, দেখো আমাদের এখান থেকে ও যাচ্ছিল কত 40 কিলোমিটার পার আওয়ার বেগে, আর ওর জন্য যাইতে পুরোটা ক্রস করতে সময় লাগছে 5 আওয়ার। তার মানে দূরত্ব সমান হচ্ছে বেগ গুণ সময়। বেগও জানি আমরা, মানে এ কত বেগে যাচ্ছিল, আবার এটা ক্রস করতে পুরো এই যে ওবি পথটা ক্রস করতে সময় কত সেটাও আমরা জানি, 5 ঘন্টা। তার মানে এটা হয়ে যাবে 40 × 5, 40 × 5 করলে 4 × 5 = 20, 200 আসবে,
ঠিক আছে। সো 200টা আমাদের কি হবে, ডেফিনেটলি কিলোমিটার এককে হবে, কারণ এই এককগুলো কিন্তু আমরা সিমিলার রাখছি, খেয়াল করবা। এটাও আওয়ারে ছিল, এটাও আওয়ারে ছিল, মানে পার আওয়ার আর আওয়ার দেন ক্যান্সেল হয়ে এটা আমাদের ডেফিনেটলি কিলোমিটার এককে চলে আসবে। তাহলে দেখো আমরা ওবি এর যে ভ্যালুটা সেটা আমরা বের করে ফেললাম, ওবি এর যে ডিসটেন্সটা। এখন আমরা যদি ও এর ডিসটেন্সটা বের করতে চাই, ও এর ডিসটেন্সটা কি হবে দেখো, ওয়েট ডিসটেন্সটা আমরা জানি দূরত্ব সমান বেগ গুণ সময়, তার মানে এখানে বেগ আমরা জানি 30, কিন্তু সময় জানি না, সময়টাকে আমরা টি ধরে নিলাম। এরপরে আমরা সেম ভাবে এই বিসি অংশটা বের করতে পারি। বিসি অংশটা যদি আমরা বের করতে চাই, এই বিসি অংশের জন্য আমরা কিন্তু কি জানি দেখো, বেগটা জানি, সময় জানি না, তার মানে সময়টাকে টি ধরে নিচ্ছি। এখন তোমার কাছে মনে হতে পারে দুইটাই কেন একই টি, ঠিক আছে, একটাকে তো আমরা টি1 একটাকে টি2 ধরতে পারতাম, বাট এখানে টি1 টি2 ধরা যাবে না। কেন ধরা যাবে না? কারণ আমাদেরকে বলে দিছে যে এই যে সকাল 10টায় যে স্টেশনটা অতিক্রম করতেছে, এই 10টা স্টেশন অতিক্রম করে সে যে চলতেছে, ওই তখন থেকে আরেকজন এখান থেকে রওনা দিছে, তার মানে সে যত সময় চলছে ও কিন্তু তত সময় চলছে, তার মানে এখান থেকে আমরা এই দুইটা টিকে সিমিলার রাখবো। তাহলে দেখো আমরা এখান থেকে এই যে এখান থেকে পুরো ওবি এর ভ্যালু জানি, বিসি এর ভ্যালু জানি, আমরা ডেফিনেটলি ওসি এর ভ্যালু বের করতে পারবো। তাহলে আমরা বলতে পারি যে সুতরাং কি বলতে পারি, ওবি সমান, ব্যাপারটা এমন আসবে, ওবি সমান এটা হচ্ছে ওসি প্লাস বিসিতে, ওসি প্লাস বিসি সাম করলে আমরা কিন্তু এটা পাচ্ছি। তাহলে আমাদের বের করা দরকার হচ্ছে ওসি এর যে ভ্যালুটা। তাহলে দেখো ওবি এর কি ভ্যালু আমরা বের করে আসছি, ওবি এর ভ্যালু ছিল 200, তাহলে আমরা লিখতে পারি বা ওবি এর ভ্যালু হচ্ছে 200, আর ওসি এর যে ভ্যালুটা, ওসি এর ভ্যালু তো আমাদের বের করতে হবে, প্লাস বিসি, বিসি এর ভ্যালু কত ছিল, 40t ছিল। তাহলে আমরা যদি এটা বের করতে চাই, ওসি এর ভ্যালুটা আসলে কত, ওসি এর ভ্যালুটা হবে এমন টাইপের 200 মাইনাস 40t। দেন তাহলে এই হচ্ছে মোটামুটি আমাদের এখান থেকে ঘটনা, ওসি এর ভ্যালু হচ্ছে 200 মাইনাস 40t। তো এখন আমরা এখানে যদি পিথাগোরাসের সূত্রটা অ্যাপ্লাই করি, দেখো পিথাগোরাসের সূত্রটা অ্যাপ্লাই করলে কি হয়, পিথাগোরাসের সূত্রটা যদি আমরা এখান থেকে অ্যাপ্লাই করি, আমরা বলতে পারি যে অতিভুজ স্কয়ার মানে ডি স্কয়ার সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার, তার মানে ওসি স্কয়ার প্লাস ওএ স্কয়ার, এটা আমরা বলতে পারি। তো এটা যদি আমরা বলি ওসি এর ভ্যালু কি সেটাও আমরা বের করে আসছি, আর ও এর ভ্যালু কি সেটাও আমরা বের করে আসছি, তাহলে আমরা বলতে পারি যে বা ডি স্কয়ার সমান ওসি এর ভ্যালু কি ছিল দেখো তো, ওসি এর ভ্যালু ছিল এইটা, ওসি এর ভ্যালু ছিল কত, 200 মাইনাস 40t, এটা জাস্ট আমরা এখানে রিপ্লেস করব। তাহলে 200 মাইনাস 40t এটা বসাচ্ছি, হোল স্কয়ার প্লাস ও এর ভ্যালু আমরা বের করে আসছি, এই যে ও এর ভ্যালুটা, ও এর ভ্যালু কত ছিল, ও এর ভ্যালু ছিল হচ্ছে 30t, এটা আমরা জাস্ট এখান থেকে বসাবো। তো আমরা ও এর ভ্যালু যদি 30t বসাই, 30t এখান থেকে হচ্ছে হোল স্কয়ার করে দিতে হবে, কারণ ওর সাথে স্কয়ার ছিল। এখন এই জায়গাটা যদি একটু মিলাও, তুমি কিন্তু এটার সাথে মিল পাচ্ছ, এটাকে যদি এ ধরো আর এটাকে যদি বি ধরো, তাহলে এটা হচ্ছে এ মাইনাস বি হোল স্কয়ার সূত্র, সেটা আমরা জানি, এ স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার, ওই সূত্রটা আমরা জাস্ট এখান থেকে অ্যাপ্লাই করব। তাহলে লেখা যায় বা ডি স্কয়ার সমান এ স্কয়ার, তার মানে হচ্ছে 200 স্কয়ার মাইনাস 2ab, এ মানে হচ্ছে 200 আর বি মানে হচ্ছে কত, 40t, 2ab প্লাস বি স্কয়ার, তার মানে হচ্ছে 40t হোল স্কয়ার। কি করলাম, জাস্ট আমরা এখান থেকে ফর্মুলাটা অ্যাপ্লাই করলাম, আর 30t হোল স্কয়ার এটাকে যদি আমরা করি তাহলে হচ্ছে 900t স্কয়ার চলে আসবে, 30 স্কয়ার মানে হচ্ছে 900 আর t স্কয়ার মানে তো t। তাহলে দেখো কি দাঁড়ায় এই জিনিসটা, এটাকে আমরা একটু সুন্দর করে সাজিয়ে লিখি, সেটা হচ্ছে 200 স্কয়ার মানে হয়ে যাবে 40,000 হওয়ার কথা, 40,000 হয়ে যাবে, একটু দেখিয়ে দাঁড়ো, আবার ভুল লিখলে হচ্ছে পুরো ম্যাথটা ভুল হয়ে যাবে। 200 স্কয়ার সেটা আসছে 40,000, রাইট। এরপর এটা আসবে 2 গুণ 200 গুণ 40, এটা আসতেছে আমাদের 16,000 মাইনাস 16,000 টি, এখানে একটা টি ছিল, প্লাস 40t, তো 40t মানে হচ্ছে কত আমাদের 1600 প্লাস 1600 টি স্কয়ার, আর এখানে ছিল সাথে প্লাস 900 টি স্কয়ার। এই ব্যাপারটা আশা করি বুঝার কথা। তো এখানে আমরা একটু সামনের দিকে যাই, এখানে 1600 যোগ 900 এটা কত হয়ে যাবে, 2500 হয়ে যাবে, তাহলে 2500 কত, টি স্কয়ার মাইনাস 16,000 টি, তারপর এখান থেকে হচ্ছে প্লাস 40,000, ব্যাপারটা এমন আসছে। তো এটা কিসের মান আসছে, এটা আসছে বেসিক্যালি ডি স্কয়ারের যে মানটা। তাহলে এখান থেকে দেখো ডি স্কয়ারের মান আসছে এত, তো এখান থেকে আমরা চাইলে কিন্তু কমন নিতে পারি, কত কমন নেওয়া যায়, সবগুলো থেকে কিন্তু 100 কমন নেওয়া যায়। আমি এই ব্যাপারটা একটু মুছে দিচ্ছি, এটা তো আমাদের এখন লাগতেছে না, চিত্রটা ছোটখাটো লাগবে বলতে হচ্ছে লাস্টে আমরা রেজাল্টটা বোঝানোর জন্য, তো এই জিনিসটা লাগতেছে না, এটা আমি মুছে দিচ্ছি এখন। তাহলে দেখো আমরা এখানে সামনের দিকে যদি ক্যালকুলেশনটা অ্যাপ্রোচ করি, এখান থেকে কিন্তু 100 কমন নেওয়া যায়। তো তুমি যদি 100 কমন নাও, কমন নেওয়ার আরেকটা নাম হচ্ছে ভাগ করা, ঠিক আছে। সো তুমি 2500কে যখন 100 কমন নিচ্ছ, দ্যাট মিন্স হচ্ছে 100 দিয়ে যখন ভাগ করবা, তাহলে সেটা হয়ে যাবে 25, তার মানে হচ্ছে 25 টি স্কয়ার মাইনাস, এখানে তুমি যখন 16,000কে 100 দিয়ে ভাগ করবা, এখানে দুইটা শূন্য চলে যাবে, তাহলে এখান থেকে থাকবে 160 টি, তারপর প্লাস এখানে তুমি যখন ভাগ করবা দুইটা শূন্য চলে যাবে, তার মানে থাকবে 400
এইভাবে আমরা এটাকে সাজানোর কি দরকার পড়ছে, ঠিক আছে? এইভাবে আমাদের এটাকে সাজানোর দরকার পড়ছে যাতে আমরা এটাকে কি করতে পারি, এই যে এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি এই রাশিতে সাজাইতে পারি। তাহলে আমরা লিখতে পারি বা ডি স্কোয়ার সমান হচ্ছে এত। এখানে একটা গুরুত্বপূর্ণ লাইন আমরা ডিরাইভ করব, লিখে হলো দেখা যাচ্ছে নিচে, না আর লিখা যাবে না, লিখে গেলে দেখা যাবে না। দেখো আমি সাইডে লিখতেছি, দেখো এখান থেকে আমরা একটু জিনিসটাকে সাজাইতে পারি, বা ডি স্কোয়ার সমান হচ্ছে এত ছিল, কত ছিল 100 ছিল এখানে 100। এটাকে আমরা একটু a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রে সাজাই। যদি এটাকে সাজাই তাহলে কি আসে দেখো, এখানে 25t স্কোয়ারকে আমরা লিখতে পারি 5t হোল স্কোয়ার, কোনো সমস্যা নেই। তাহলে কিন্তু 5 স্কোয়ার মানে হচ্ছে 25 আর t স্কোয়ার মানে কিন্তু t স্কোয়ার, তাহলে হয়ে গেল a স্কোয়ার, এখানে ব্র্যাকেট দিব মাইনাস 2ab, এই ফর্মুলাটা সাজাবো 2a, a মানে কত হচ্ছে 5 আর b মানে কত দেখো তো, এখানে আমাদের আছে 160, তো 160 যদি মিলাইতে চাই 5 দুগুণা 10 অলরেডি মিলাই ফেলছি, তাহলে আর বাকি কত থাকবে, আচ্ছা এখানে এ তো 5t আসবে, তাহলে আর বাকি কত থাকবে, আর বাকি থাকবে হচ্ছে আমাদের 10 মিলাই ফেলছি 160 মিলাইতে হবে, তাহলে আমাদের আর এক্সট্রা কত গুণ করতে হবে 16, তার মানে 2ab প্লাস b স্কোয়ার, তার মানে 16 স্কোয়ার, ঠিক আছে? তো ব্যাপারটা আসবে এমন। তো এখান থেকে আরেকটা ব্যাপার দেখো, এটাকে আমরা সাজাইলাম কিন্তু খুব ভালো কথা, এখানে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার ফরম্যাটে সাজাচ্ছি, বাট তুমি যখন 16 স্কোয়ার করবা, 16 স্কোয়ার করলে দেখবা যে সেটার মান 256 আসে, বাট তোমার তো 400 আনা দরকার। তার মানে তুমি 400টা কিভাবে মিলাইতে পারো, 400 থেকে তুমি যখন 256 বাদ দিবা দেখবা যে আর 144 যোগ করলে মিলে যায়, তাহলে সেই 144টা যোগ করে দিবা আর এটা ব্র্যাকেট ক্লোজ করে দিবা। তো এই কাজটা আমরা কেন করলাম এটা এখনই বুঝে যাবো। দেখো আমরা এখান থেকে 100 লিখে ফেললাম, আর a মাইনাস বি হোল স্কোয়ার সূত্রে বলা যায়, তার মানে 5t মাইনাস 16 হোল স্কোয়ার, এটার ফর্মেটে আমরা সাজাতে পারি প্লাস 144 ছিল, তো এটাকে আমরা একটা ব্র্যাকেটের মধ্যে রাখলাম। দেখো ডি স্কোয়ার সমান আমরা পাচ্ছি কত, 100 ইন্টু 5t মাইনাস 16 হোল স্কোয়ার প্লাস 144, এই ম্যাথটা ডিফারেন্সিয়েশন করে মিলানো যায়, বাট আমার কাছে মনে হয় এই প্রসেসটা অনেক ভেজাল। এইটা তোমার স্টেপটা একটু লেংথি হতে পারে, বাট ক্যালকুলেশনগুলো কঠিন না। এটা তো আমরা এখান থেকে a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রে অ্যাপ্লাই করলাম, আবার a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রে সাজাইলাম, এখানে আর কঠিনের কি আছে, আর এখানে 100 কমন নিলাম, হইতে পারে যে হ্যাঁ লাইনগুলো বড়, এটা আমিও মানি। তাহলে দেখো এখান থেকে আমাদের কাজ হচ্ছে কি বের করা, দূরত্ব কখন ন্যূনতম হচ্ছে, এই ডিটা কখন মিনিমাম হচ্ছে, এই ব্যাপারটা আমাদেরকে বের করতে হবে। তো ডিটা আসলে দেখো ডি স্কোয়ার সমান এটা, তার মানে ডি ইকুয়াল টু এখান থেকে কোন একটা ভ্যালু আসবে, ঠিক আছে, রুট করে দিলে, তাহলে এখান থেকে এই যে ভ্যালুটা আমাদের আসতেছে, এই ভ্যালুটা আসলে আমাদেরকে কি বোঝাচ্ছে, এটা আমাদেরকে বোঝাচ্ছে এই 5t মাইনাস 16 এর সাথে যদি আমরা স্কোয়ার করি, তার সাথে 144 যোগ করলে 100 আসলে সেটাই হচ্ছে ডি স্কোয়ারের মান, সেখান থেকে কিন্তু আমরা ডি এর মানও বের করতে পারবো। এখন একটা ব্যাপার একটু তাকাও, এই যে 5t মাইনাস 16 হোল স্কোয়ার, যেটা এই যে 5t মাইনাস 16 হোল স্কোয়ার, এটার ভ্যালু বা 5t মাইনাস 16 এর ভ্যালু, ধরো 5t মাইনাস 16 এর ভ্যালু যদি আমরা 0 চিন্তা করি, ঠিক আছে, ধরো এটার মান হচ্ছে 0, মানে একদম কিছুই নাই, যদি এটা 0 হইতো তাহলে কি হইতো ব্যাপারটা, 100 এর সাথে 144 গুণ হইতো, তার মানে এটার কোনো ইফেক্টই থাকতো না। আমি তোমাকে এটা বুঝাইতে চাচ্ছি, এর কিন্তু কোনো ইফেক্ট থাকতো না, ওর কি যদি 0 হইতো তাইলে এটা আসতো যে তোমার একটা দূরত্ব তুমি তখন সেখান থেকে বের করতে পারতা। যদি এমন হইতো ধরো 5t মাইনাস 16 এর ভ্যালুটা যদি 1 হইতো, তাহলে ব্যাপারটা কি হইতো, এটা 1 হওয়া মানে কিন্তু 144 যোগ 1, তার মানে 145 হয়ে গেল, 145 সাথে তুমি 100 গুণ করবা, তার মানে সেটা কিন্তু আরো বেশি হয়ে যায়। তুমি চিন্তা করো এই 5t মাইনাস 16 এর ভ্যালুটা তুমি ধরো 2 দিচ্ছ, 2 স্কোয়ার মানে হচ্ছে কত 4 হয়ে যাচ্ছে, তার মানে তুমি 144 এর সাথে 4 যোগ করলে 148, 148 এর সাথে 100 গুণ করলে তো তোমার ডি এর মানটা আরো বেড়ে যায়। কিন্তু তুমি যখন এখানে আরো বেশি অ্যাড করতে থাকবা তখন কিন্তু ভ্যালুগুলো আরো ক্রমান্বয়ে বাড়তে থাকবে, ডিসটেন্স কিন্তু কখনোই তাহলে মিনিমাম পাচ্ছ না। তাহলে মিনিমাম পাওয়া পসিবল কখন, যখন 5t এর মানটা 5t মাইনাস 16 এর মানটা 0 হচ্ছে, 5t মাইনাস 16 এর মানটা যখন 0 হচ্ছে তখনই তোমার সবচেয়ে মিনিমাম ডিসটেন্স পাওয়া সম্ভব। তাহলে আমাদেরকে যে সময় এর দূরত্ব ন্যূনতম হয়, তো সময়টা আমরা এখন বের করে ফেলতে পারবো। 5t মাইনাস 16 সমান যদি 0 হয় তাহলে t এর মান তো বের করা যায়, কত আসে দেখো, 5t মাইনাস 16 ইকুয়াল টু 0, শিফট ক্যালক দিয়ে বের করতে পারো। এখানে টাইমের ভ্যালু আসছে 3.2 আওয়ার আসবে। এখন তোমার কাছে মনে হতে পারে দশমিকের ঘন্টা তো কখনো দেখি নাই, দশমিকের ঘন্টা না দেখলে সমস্যা নাই, 3 ঘন্টা সাথে 0.2 ঘন্টা, যেমন 3 প্লাস 0.2 মিলাই তো 3.2 হচ্ছে, তার মানে 3 তো ঘন্টা ঠিক আছে, তুমি চাইলে 0.2 কে মিনিটে নিয়ে যেতে পারো, 60 দিয়ে গুণ দিয়ে দিবা, তাহলে তোমার চলে আসবে 3 ঘন্টা 12 মিনিট, 3 আওয়ার্স 12 মিনিট। আমাদেরকে কি বলছে, কি বের করতে, দেখো এটা আমরা টাইম বের করলাম, যে সময় এদের দূরত্ব ন্যূনতম হয় সেই সময়টা বের করতে হচ্ছে। তো 3 ঘন্টা 12 মিনিট বলতে আসলে কি বোঝাচ্ছে, কিসের সাথে 3 ঘন্টা 12 মিনিট, এই যে ও স্টেশন ক্রস করে চলে যাচ্ছে সকাল 10টায়, তার 3 ঘন্টা 12 মিনিট পরে
তাদের দূরত্বটা ন্যূনতম হবে। তাহলে 3 ঘন্টা 12 মিনিট পরে মানে কি সকাল 10টার সাথে তুমি যখন 3 ঘন্টা 12 মিনিট যোগ করবা 10টা থেকে 11টা 12টা 1টা, তার মানে যখন ঘড়িতে 1:12 বাজবে তখন তাদের দূরত্বটা হচ্ছে সবচেয়ে মিনিমাম হবে। অনেক ক্রিটিক্যাল কথাবার্তা। অর্থাৎ 1:12 মিনিটে তাদের দূরত্ব ন্যূনতম হবে। ম্যাথের আরেকটা পার্ট আছে, আমার কাছে মনে হয়েছে এটা করাই দেওয়া দরকার ছিল, নাইলে হচ্ছে আটকায় যেত, ওটা বলতে আমি পড়াই নাই। আচ্ছা তাহলে দেখো এখান থেকে 1:12 মিনিট যখন বাঁচবে তাদের এই দূরত্বটা ন্যূনতম হবে, তাহলে আমরা ওই সময়টা বের করে ফেললাম। আর ন্যূনতম দূরত্ব বের করা কিন্তু এখন খুব কঠিন কাজ না, জাস্ট আমরা 3.2 এখানে বসিয়ে দিব বা এটাকে 0 ধরেও কিন্তু যেটা আসবে সেটাই হচ্ছে ন্যূনতম দূরত্বটা। সো এই অবধি বুঝছো কিনা একটু জানাও, তাহলে আমি সামনের দিকে ক্যালকুলেশনটা আগাই। ন্যূনতম দূরত্ব হওয়ার জন্য 5t - 16 হোল স্কয়ারের ভ্যালুটা 0 হতে হবে। হ্যাঁ রাইট, এটাই। ডি এরটা আরেকবার বলতে এই লাইনটা আচ্ছা আমি এই অংশটা একবার ছোটখাটো করে বলে দিই। এখান থেকে দেখো আমাদের যে ব্যাপারটা ক্যালকুলেশন করতে হচ্ছিল এই যে ডি এর যে ব্যাপারটা, তো ডি এর ব্যাপারটা হচ্ছে কি আমাদের দরকার হচ্ছে ন্যূনতম দূরত্বটা, মানে সবচেয়ে মিনিমাম সবচেয়ে কম যে দূরত্বটা থাকবে সেই দূরত্বটা। তো এখানে তুমি যদি 5t - 16 এর ভ্যালুটা তুমি যদি 0 ধরো তাহলে কিন্তু তোমার আর বাকি থাকে 144 গুণ 100, তখন কিন্তু তুমি যে দূরত্বটা পাবা কত পাবা। আচ্ছা চলো ওইটা আমরা হিসাব করে ফেলি যেহেতু এটা আমাদের দরকার। ওয়েট, সেই দূরত্বটা কত হবে, দূরত্বটা যদি আমরা একটু বের করতে চাই, দেখো দূরত্বটা আগে বের করে ফেলি। তাহলে এটা আমাদের ছিল কত, ডি স্কয়ার সমান 100 × 144 হবে। এটা কোনো ইফেক্ট থাকবে না কেন, কারণ এটার মান তো 0। আর তোমার কাছে যদি মনে হয় যে টাইমের মান তো আমি 3.2 পেয়ে গেছি, এটা আমি চাইলে বসাইতে পারি, বসাও, দেখবা যে এটা আবার 0 হয়ে যাবে, কারণ আমরা এটা 0 ধরেই তো টাইমের মানটা আছে। সো টাইমের মানটা বসালে 0 হয়ে যাবে। এটা ক্যালকুলেশন করে ফেলো কত আসে ডি এর মানটা, রুট করে দিবা ডিরেক্ট। এটা কত আসে জানো একটু, আমরা 2 মিনিট পর ক্লাস স্টার্ট করব। একশো 20 কিলোমিটার। আচ্ছা তো এই দূরত্বটা হচ্ছে বেসিক্যালি কত, 120 কিলোমিটার। এখন আমি যে ব্যাপারটা বলতেছিলাম এই জায়গাটাতে, তুমি যদি 5t - 16 এর ভ্যালুটা যদি তুমি ধরো 1, তাহলে তোমার কত হয়ে যাচ্ছে 1 স্কয়ার মানে 1, তাহলে 144 এর সাথে যখন তুমি 1 যোগ করবে 145 আসবে, তার মানে 145 সাথে দুইটা শূন্য, তার মানে আমাদের এটা আসতেছে কত, যেটা কিনা 14400 আসার কথা সেটা চলে আসতেছে 14500, এবং তুমি যখন ডি এর মানটা বের করবে দেখবে 120.41 আসতেছে। তো এটা আসার মানে হচ্ছে পরেরগুলোর দূরত্ব আরো ক্রমান্বয়ে বাড়তে থাকবে এটার মানের উপর বেস করে।
তো এটা আমরা যত কমাবো তাহলে আমরা তখন ডি এর মানটাও সবচেয়ে কম পাবো, আর ডি এর মান সবচেয়ে কম কত এটাও কিন্তু আমরা বের করে ফেললাম, কারণ এটার বেসিসেই কিন্তু আমরা পরবর্তীতে ক্যালকুলেশনগুলো অ্যাপ্রোচ করলাম। ঠিক আছে, সো এটাই হচ্ছে আমাদের টাইমের যে মিনিমাম যে ভ্যালুটা। ওকে, সো আমরা বলতে পারতেছি যে যে সময় এদের দূরত্ব ন্যূনতম হয়, মানে যখন ঘড়িতে একটা 12 মিনিট বাজে, তো ওই সময়টাও আমরা বের করলাম, এবং ন্যূনতম দূরত্ব, সেই ন্যূনতম দূরত্বটা কত সেটা হচ্ছে 120 কিলোমিটার। সো এই লজিকটা অ্যাপ্লাই করেই কিন্তু আমরা এটাকে সলভ করতে পারলাম। সো এই ব্যাপারটা বুঝছো কিনা আমাকে একটু জানাও। আচ্ছা, ক্লিয়ার। আমরা আজকে লাস্ট আরেকটা ম্যাথ করব। এই ম্যাথটা হচ্ছে তোমরা মোটামুটি ফিজিক্সে পড়ে আসার কথা। আমরা এখন টাইপ 3 তে চলে যাচ্ছি, টাইপ 3 এর 1 নাম্বার। আর এখানে আরেকটা ম্যাথ আছে, একটা স্টিমারের একটা কোণ বের করতে দেয়, এটা আই হোপ সো পারবা নোটের মধ্যে। ওই ম্যাথটা হচ্ছে দিয়ে দিছি। আমরা এখন টাইপ 3 তে চলে যাচ্ছি। টাইপ 3 এর আমরা 1 নাম্বার ম্যাথটা করব। ওকে, আজকের লাস্ট ম্যাথ এবং চ্যাপ্টারের লাস্ট ম্যাথ। আর একটা ম্যাথ আছে যে গাড়ির সাপেক্ষে ট্রাকের আপেক্ষিক বেগ, ওইটা আমি পুরোটা থিওরিটা পড়াই দিয়েছিলাম, ওইভাবে অ্যাকচুয়ালি থিওরিটা পড়ানো হয়েছে, তো ওইটা নিয়ে আশা করি প্রবলেম হবে না। তো আমরা এখন যেটাতে চলে যাচ্ছি, টাইপ 3 এর 1 নম্বর ম্যাথটা। এট ফার্স্ট আমাদের কোশ্চেনটা একটু দেখা লাগবে যে বৃষ্টি চলাকালীন সময় একজন লোক বৃষ্টি চলাকালীন সময়ে একজন লোক 10 মিটার পার সেকেন্ড 10 মিটার পার সেকেন্ড বেগে চলছে। মিটার পার সেকেন্ড বেগে চলছে যদি বৃষ্টি 10 কিলোমিটার সেকেন্ড যদি বৃষ্টি 10 মিটার পার সেকেন্ড, সব ম্যাথে কিলোমিটার লিখতে লিখতে 10 মিটার পার সেকেন্ড, যদি বৃষ্টি 10 মিটার পার সেকেন্ড বেগে খাড়া নিচের দিকে পড়ে, খাড়া নিচের দিকে পড়ে, তাহলে কি বের করতে বলতেছে দেখো তো। খাড়া নিচের দিকে পড়ে, তবে ওই লোকটিকে কোন দিকে ছাতা ধরতে হবে? তবে ওই লোকটিকে কোন দিকে ছাতা ধরতে হবে? এটা বেসিক্যালি আমাদের আপেক্ষিক বেগেরই ম্যাথ। কোন দিকে ছাতা ধরতে হবে এই জিনিসটা আমাদেরকে বের করতে হবে। দেখো তো এটা অ্যাকচুয়ালি মুছে দিই তাহলে একটু ভালো লাগবে। হ্যাঁ, বৃষ্টি চলাকালীন সময় একজন লোক 10 মিটার পার সেকেন্ড বেগে চলছে। যদি বৃষ্টি 10 মিটার পার সেকেন্ড বেগে খাড়া নিচের দিকে পড়ে, তবে ওই লোকটিকে কোন দিকে ছাতা ধরতে হবে? ফিজিক্সের মধ্যে অনেক পপুলার একটা ম্যাথ, ফিজিক্স যখন পড়ছো তখন এই ম্যাথটা করার কথা আশা করি। তাও এখানের মধ্যে আমরা জিনিসটাকে একটু ক্লিয়ার করব। তো এখানে আমরা প্রথমে হচ্ছে একটা চিত্র এঁকে ফেলি, যে এই জিনিসটাকে আমরা চিত্র ইমপ্লিমেন্ট করার জন্য আমরা হচ্ছে প্রত্যেকটাতেই চিত্র এঁকে ম্যাথ করে আসছি। একটা জিনিস চিন্তা করো, যে ধরো এখান থেকে বৃষ্টি পড়তেছে, রাইট? সো এখান থেকে ধরো বৃষ্টি পড়তেছে আর একজন মানুষ এখানে দাঁড়ায় আছে, তো সে স্বাভাবিকভাবে ছাতা উপরে করে ধরে রাখবে, কারণ বৃষ্টিটা কিভাবে পড়তেছে দেখো, খাড়া নিচের দিকে পড়তেছে। তো এখন ব্যাপারটা হচ্ছে এমন টাইপের, সে দাঁড়ায় আছে, বৃষ্টিও খাড়া নিচের দিকে পড়তেছে, দেন সে ছাতা স্বাভাবিকভাবে মাথায় রাখবে।
কিন্তু সে কি করতেছে, সে কিন্তু এখন দাঁড়ায় নেই, সে কি বলতেছে 10 মিটার পার সেকেন্ড বেগে চলতেছে। তার মানে সে বলতে পারবে যে মোটামুটি একটু জোরেই হাঁটার চেষ্টা করতেছে বা দৌড়াচ্ছেও। তখন কি তার কাছে মনে হবে যে বৃষ্টিটা একটা অ্যাঙ্গেল করে পড়তেছে, কারণ সে যদি ছাতাটা আগের মতোই ধরে রাখে সে কিন্তু পুরোটাই ভিজে যাবে। তো তাকে ছাতা ধরতে হবে একটু অ্যাঙ্গেল করে। তো কত অ্যাঙ্গেল করে ছাতা ধরতে হবে এটাকে বেসিক্যালি বলতেছে কোন দিকে ছাতা ধরতে হবে, ঠিক আছে? তো ওই জিনিসটা আমাদেরকে বের করতে হবে। দেখো বৃষ্টি স্বাভাবিকভাবে পড়তেছে যে নিচের দিকে, তার কাছে মনে হবে যে বৃষ্টিটা একটা অ্যাঙ্গেল করে আসতেছে, তার মানে সে একটা অ্যাঙ্গেল করে ছাতাটা ধরবে। তো সে যাচ্ছে কিন্তু এইদিকে কি আমরা বলতে পারি, সে কিন্তু এটা কিন্তু মানুষের বেগ, দ্যাট মিনস হচ্ছে এটাকে আমরা vm দিয়ে প্রকাশ করতে পারি, দ্যাট মিনস হচ্ছে মানুষের যে বেগটা। তো এখন কি হচ্ছে দেখো, মানুষের বেগটা যেদিকে থাকবে আর বাতাসের বেগটা ঠিক একই দিকেই কাজ করবে, মানে ঠিক একই মানেই কাজ করবে বিপরীত দিকে বরাবর। তার মানে ব্যাপারটা হচ্ছে এমন, আমরা আপেক্ষিক বেগের ম্যাথগুলোতে দেখে আসি, আমাদের এখানে যেটাই থাকতো সেটাকে আমরা উল্টাই নিতাম, এরপর আমরা ক্যালকুলেশন করতাম। তাহলে ব্যাপারটা হচ্ছে এমন টাইপের যে এখানে মানুষের যে বেগটা, এখানে মানুষের বেগটাকে জাস্ট আমরা বিপরীত করে দিচ্ছি, সেটাই কিন্তু আমাদের বাতাসের বেগ। বাতাসের বেগটা হবে ঠিক একই পরিমাণের কিন্তু বিপরীত দিকে। এটা এদিকে ডিরেকশন ছিল আর এটার ডিরেকশনটা হবে এইদিকে। এখন আমরা যদি একটা ক্রিয়া বিন্দুতে দেখাই যে আসলে কোন দিকে বৃষ্টি পড়তেছে, এখন দেখো আরেকটা ব্যাপার, বৃষ্টির কথা কি বলছে, বৃষ্টি হচ্ছে কিন্তু কিভাবে পড়তেছে দেখো 10 মিটার পার সেকেন্ড বেগে খাড়া নিচের দিকে। তার মানে এদিকে যদি আমরা ধরি বৃষ্টি কিন্তু এদিকে পড়তেছে, তার মানে আমরা এটাকে vr দিয়ে প্রকাশ করতে পারি, রেইনের যে ভেলোসিটিটা মানে বৃষ্টির যে বেগটা। এখন দেখো তুমি একটা ব্যাপার, এই যে বাতাসের বেগের সাথে এই ক্যালকুলেশনটা আমি এভাবে দেখাচ্ছি, বাতাসের বেগের সাথে বৃষ্টির বেগের এই যে ব্যাপারটা ছিল, এখানে হচ্ছে মধ্যবর্তী কোণটা আসলে কত কাজ করতেছে, এই মধ্যবর্তী কোণটা কিন্তু 90 ডিগ্রিতে কাজ করতেছে, এই ব্যাপারটা আমরা বুঝছি আশা করি, ঠিক আছে? সো এটা 90 ডিগ্রিতে কাজ করতেছে। এখন আমাদের দরকারটা কি, আমাদের দরকার হচ্ছে কত কোণে ছাতা ধরতে হবে। এখন দেখো বাতাসের বেগ আর বৃষ্টির বেগের যে লব্ধিটা থাকবে, এই যে ধরো এটা সেই লব্ধি যে বেগটা, ওই লব্ধি বরাবরই কিন্তু আসলে বৃষ্টিটা ক্রিয়া করতেছে তার কাছে মনে হবে। তো ব্যাপারটা হচ্ছে এমন টাইপের। তো আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, যদি আমরা এটার অ্যাঙ্গেলটা বের করে ফেলতে পারি তাহলে কিন্তু আমরা বলতে পারবো যে সে কত কোণ আসলে ছাতা ধরতেছে। সো সেই অ্যাঙ্গেলটা যদি থিটা হয় তাহলে আমরা বলবো যে সে আসলে এই থিটা কোণেই ছাতা ধরতেছে, ঠিক আছে? আর এটা হচ্ছে বিপ্রতীপ কোণ দিয়ে আমরা জাস্ট এই জিনিসটাকে এভাবে ড্র করলাম। তো পুরো ব্যাপারটা আসলে যদি আরেকবার আমি এক্সপ্লেন করি, ব্যাপারটা হচ্ছে এমন টাইপের, বৃষ্টি পড়তেছে খাড়ার নিচের দিকে, রাইট? আর এখান থেকে মানুষ যাচ্ছিল এইদিকে। সো মানুষের কাছে যে বাতাসের বেগটা হবে, বাতাসের বেগটা হবে ঠিক একই আমরা ড্র করলাম। আর পুরো সিনারিওটাকে একটা ক্রিয়া বিন্দুতে আমরা যখন নিয়ে আসছি, তাহলে ব্যাপারটা হচ্ছে এমন টাইপের, বাতাসের বেগটা এদিকে আর বৃষ্টির বেগটা এদিকে, তাদের মধ্যবর্তী কোণ কিন্তু 90 ডিগ্রি, ঠিক আছে? মধ্যবর্তী কোণটা 90 ডিগ্রি হওয়ার কারণে ব্যাপারটা হচ্ছে এমন টাইপের। আর এই লব্ধির দিকটাই কিন্তু তখন এই বৃষ্টির দিকটা হবে, কারণ তার কাছে বৃষ্টিটা তো ওইভাবেই পড়তেছিল মনে হচ্ছে, তাই না? সো এটা যদি থিটা কোণ হয় তাহলে এটাও ডেফিনেটলি থিটা কোণ হবে, কারণ তারা পরস্পর বিপরীত কোণ। তো এই বরাবর যদি দেখো একটা জিনিস চিন্তা করো, এটা হচ্ছে তাদের লব্ধি যে বেগটা, লব্ধিটাকে আমরা আরেকটা দিয়ে প্রকাশ করতে পারি, vrm দিয়ে প্রকাশ করতে পারি, মানে রেইনার ম্যান দ্যাট মিনস হচ্ছে যে লোক আর বৃষ্টি দুইটার হচ্ছে কি লব্ধিটা। তার মানে বৃষ্টি আসলে পড়তেছে কিন্তু তার কাছে মনে হচ্ছে এইভাবে। সো সে ডেফিনেটলি এইভাবেই অ্যাঙ্গেল করে ছাতা ধরবে। আগে সে ছাতা ধরে রাখতো এইভাবে, এখন ছাতা ধরবে এইভাবে। তো আমরা অ্যাঙ্গেলটা জাস্ট বের করলেই হয়ে যাচ্ছে। আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট ব্যাপার, এই অ্যাঙ্গেলটাকে আমরা আনুভূমিকের সাথে বের করতেছি নাকি উলম্বের সাথে বের করতেছি, এটা কিন্তু আমাদের মেনশন করে দিতে হবে লাস্টে। তো এটা যদি আমরা এখানে ক্যালকুলেশনটা আগাই সামনে, দেখো আমরা এখান থেকে বেসিক্যালি কি বের করব, কোন দিকে সে ছাতাটা ধরবে। তো কোন দিকে বের করার জন্য আমাদের সূত্রটা ছিল এমন টাইপের, tan থিটা সমান কি ছিল দেখো, tan থিটা সমান আমরা একটা সূত্র পড়ে আসছিলাম, ব্যাপারটা ছিল এমন টাইপের, একটা ফোর্স যখন হচ্ছে p ছিল আর একটা ফোর্স যখন q ছিল, এটাকে রিলেট করতে পারবা। তাদের মধ্যবর্তী যে লব্ধিটা কিন্তু এই বরাবর ছিল, তো লব্ধিটাকে আমরা r দিয়ে প্রকাশ করতাম। p আর q এর মধ্যবর্তী কোণ ছিল আলফা আর লব্ধির সাথে কোণ ছিল থিটা। তখন সেই ক্ষেত্রটাতে আমরা কিন্তু একটা কোন দিকের একটা সূত্র পড়ে আসছিলাম আমরা ক্লাসগুলো শুরুর দিকে, tan থিটা সমান ছিল p প্লাস q cos আলফা আর উপরে ছিল q sin আলফা। তো এই সূত্রটা মনে রাখার জন্য ওইটা বলছিলাম যে এমন যে লব্ধিটা যার সাথে কোণ তৈরি করে থাকবে সে নিচে একা থাকবে। তো দেখো তো লব্ধিটা আসলে কার সাথে কোণ তৈরি করেছে, সে কিন্তু p এর সাথে কোণ তৈরি করে আছে, সে এখানে একা ছিল আর বাকিটা এখানে বসে যাবে। tan মানে আমরা জানি sin বাই cos, এইভাবে আমরা এটাকে মনে রাখতে পারি। তাহলে আমরা যদি দেখি এখান থেকে এই যে লব্ধিটা কার সাথে কোণ তৈরি করে আছে, বৃষ্টির বেগের সাথে, তার মানে এই vr-টা এখানে একা থাকবে, ঠিক আছে? ওইটার সাথে রিলেট করে জাস্ট আমরা বলতে পারি। তো vr-টা যদি এখানে একা থাকে তাহলে দেখো এখানে vr বসে যাবে প্লাস, আর বাকি ছিল হচ্ছে vm এর যে ভ্যালুটা, তাহলে এটা বসে যাবে এটার মতো রিলেট করে vm sin আলফা ডিভাইডেড বাই vm cos আলফা। তো এখান থেকে আমরা যদি ভ্যালুগুলো বসাই, দেখো এখানে আলফাটা কি ছিল দেখো তো, আলফাটা ছিল হচ্ছে তাদের মধ্যবর্তী কোণটা কত। তো তাদের মধ্যবর্তী কোণটাই কি
দুইটা যেহেতু সমকোণে ছিল তাহলে আলফার ভ্যালুটা হচ্ছে 90 ডিগ্রি। তার মানে আমরা এখানে আলফার ভ্যালু 90 বসাবো, তাহলে ভিএম সাইন 90 ডিগ্রি বসাই ফেলতেছি ডিভাইডেড বাই ভিআর প্লাস ভিএম সাইন এটা হয়ে যাবে কজ 90 ডিগ্রি। তো জানো যে কজ 90 এর মান কিন্তু 0, তার মানে এইটা পুরোটা 0 হয়ে যাবে, 0 ইন্টু 1 সেটাও কিন্তু পুরোটা 0 হয়ে যাচ্ছে। আর উপরে আমরা যদি দেখি সাইন 90 এর ভ্যালু হচ্ছে কিন্তু 1, তাহলে সাইন 90 এর ভ্যালু আমরা 1 বসাতে পারতেছি, তাহলে 1 ইন্টু ভিএম যেটা কিনা ভিএম হয়ে যাচ্ছে, আর নিচে থাকবে শুধু ভিআর। এটা থাকবে না কেন, কারণ cos 90 এর মান 0 ইন্টু ভিএম, তাহলে কিন্তু সেটা পুরোটা 0 হয়ে যাচ্ছে। ভিএম দিয়ে আমরা কি বুঝতেছি, ভিএম দিয়ে বুঝতেছি মানুষের যে বেগটা, দ্যাট মিন্স ম্যানের যে বেগটা, আর ভিআর দিয়ে বুঝতেছি কি রেইনের যে ভেলোসিটিটা, মানে বৃষ্টির যে বেগটা। এই দুটো কিন্তু আমাদের প্রশ্নে দেওয়া ছিল, ঠিক আছে। এটা যদি আমরা দেখি কত বেগে যাচ্ছিল, এই যে বৃষ্টি চলাকালীন সময় একজন লোক 10 মিটার পার সেকেন্ড বেগে চলছে, তার মানে ম্যানের যে বেগটা সেটা কিন্তু 10 মিটার পার সেকেন্ড, আর বৃষ্টির বেগটা কত সেটাও কিন্তু 10 মিটার পার সেকেন্ড, তাহলে 10 ডিভাইডেড বাই 10 ইকুয়াল টু 1 আসতেছে। এখন একটা ব্যাপার একটু খেয়াল রাখবো এই জায়গায়, যে এককটা যাতে সেম থাকে, এটা হচ্ছে মিটার পার সেকেন্ড, এটাও কিন্তু মিটার পার সেকেন্ড আছে বলে আমরা রেশিও করে নিচ্ছি, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা এককটা যদি বের করতে চাই, মানে পুরো ক্যালকুলেশনটা যদি করতে চাই, এটা আমাদের আসছে tan থিটার মানটা হচ্ছে 1, আর বা আমাদের থিটার মানটা বের করতে হবে। থিটার মান হচ্ছে কত, ট্যানটা ট্যান ইনভার্স হয়ে যাবে, তাহলে হয়ে যাবে এটা থিটা সমান ট্যান ইনভার্স 1, ঠিক আছে। সো ট্যান ইনভার্স 1 এর মান কত, ট্যান ইনভার্স 1 এর মান হচ্ছে tan 45 এর মান 1, তাহলে tan ইনভার্স 1 এর মান হচ্ছে 45। এটা চাইলে ক্যালকুলেটর দিয়ে ক্যালকুলেশন করতে পারো, tan ইনভার্স 1 লিখলে চলে আসবে। এই 45টা আসলে আমরা কার সাথে বের করলাম এই জিনিসটা আমাদেরকে বলে দিতে হবে। এটা আমরা বের করতেছি উলম্বের সাথে, এটা হচ্ছে উলম্ব, ঠিক আছে। সো উলম্বের সাথে, তার মানে আমরা যে এই যে 45টা বের করলাম, এটা আমাদেরকে বলে দিতে হবে যে উলম্বের সাথে 45 ডিগ্রি কোণে ছাতা ধরতে হবে। এখানে আরেকটা ব্যতিক্রম আছে, এটাও বলতেছি, উলম্বের সাথে 45 ডিগ্রি কোণে বা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ছাতা ধরতে হবে, ছাতা ধরতে হবে। এখন দেখো, এটা আমরা বলতেছি যে উলম্বের সাথে, ধরো তোমাকে প্রশ্নে ফিক্সড করে দিল যে তুমি কোনটা আনুভূমিকের সাথে বের করতে হবে, লোকটিকে আনুভূমিকের সাথে কত কোণে ছাতা ধরতে হবে। যদি এমন বলতো, দেখো উলম্বের সাথে না হয় এটা, তাহলে আনুভূমিকের সাথে ডেফিনেটলি এইটা হবে, এই অংশটা হবে, এই যে আমি রেড কালার দিয়ে যে মার্ক করলাম এই অংশটা হবে এই কোণটা। তো এই কোণটা যদি তুমি বের করতে পারো, এই কোণটা বের করতে না পারার তো কিছু নাই, এটাকে জাস্ট আমরা থিটা প্রাইম দিয়ে প্রকাশ করতে পারি, তাহলে এটা কত হবে, ডেফিনেটলি এটা যদি 90 হয় আর এটা যদি থিটা হয়, তাহলে এটা কিন্তু 90 ডিগ্রি মাইনাস থিটা হবে। তার মানে আমরা এখন যেটা উলম্বের সাথে 45 এ বের করলাম, আমরা যদি এটা আনুভূমিকের সাথে বের করতে চাই, তাহলে কি করব, জাস্ট 90 এর সাথে 45 বিয়োগ দিয়ে দিব, তাও কিন্তু 45ই থাকতেছে। এটা কাকতালে হয় 45 দুইটাই মিলে গেছে, কারণ যেহেতু একটা 45 আসছে, দুইটা মিলে যেহেতু 90। তো এই হচ্ছে আর কি মোটামুটি ঘটনা। আমরা এখন যেটা বের করলাম সেটা হচ্ছে উলম্বের সাথে। তুমি চাইলে পুরো সেম প্রসিডিওরে আগানোর পরেও লাস্টে তুমি এখান থেকে আনুভূমিকের সাথে কোনটা বের করে নিতে পারো, এটা কোনো অসুবিধা না। তাহলে এখানে আমরা দেখতেছি কি ওই লোকটিকে কোন দিকে ছাতা ধরতে হবে, সে কিন্তু উলম্বের সাথে 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে তাকে ছাতাটা ধরতে হবে, নাহলে কিন্তু সে ভিজে যাবে। তো এই হচ্ছে আর কি ঘটনা। আমাদের লাস্টে আরেকটা ম্যাথ আছে, সেটা হচ্ছে ওই ট্রাকের ঘন্টায় 40 কিলোমিটার বেগে পূর্ব দিকে চলমান একটি গাড়ির চালক ঘন্টায় 40 কিলোমিটার বেগে একটি ট্রাককে উত্তর দিকে চলতে দেখলো, ট্রাকটি প্রকৃতপক্ষে কোন দিকে চলছে এবং তার বেগটা কত। আমি কোশ্চেনটা লিখে দিচ্ছি, এই ম্যাথটা একটু হোমওয়ার্ক করে ফেলবো আজকে, কারণ এই ম্যাথটা করার পর ওইটা যদি করো তাহলে তোমার কাছে ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। আর ওইটা পুরোপুরি বেসিকেই পড়ায় আসছি জিনিসটা, ওকে। সো আশা করি এই ব্যাপারটা বুঝছো, এটা আমি মুছে দিচ্ছি। নোটটা আসতে হয়তো বা একদিন লাগবে, সো এর মধ্যে ম্যাথটার জন্য ওয়েট করার দরকার নাই। আমি এটা কোশ্চেনটা লিখে দিই, তাহলে তোমাদের কাছে জিনিসটা এট এ টাইম ক্লিয়ার হয়ে গেল। আমাদের এটা হচ্ছে টাইপ 3 এর 2 নাম্বার যে ম্যাথটা, এই জিনিসটা কলেজ পরীক্ষাতে কিন্তু দেয়। কোন জায়গাটাতে, ওইখানে মাইনাস ভিএম হবে না, মাইনাস ভিএম লিখছিলাম, বাট ভ্যালুটা যদি তুমি চিন্তা করো, ভ্যালুটা কি ছিল আমাদের এখানে, বৃষ্টি চলাকালীন সময় একজন লোক, বাতাসের বেগ আমরা এটা প্রকাশ করতেছি কি দিয়ে, দেখো ডিরেকশনটা না হয় বিপরীত, বাট মানটা তো সেম,
মানটা তো চেঞ্জ হচ্ছে না, এটা যদি 10 থাকে এটাও 10 হবে, এমন টাইপের একটা ব্যাপার। যেমন সার্কিটের ম্যাথগুলোতে যখন ফিজিক্সে দেখবা যে এমন টাইপের ক্যালকুলেশন করার সময় আমরা যখন লুপ দিয়ে ক্যালকুলেশন করি অনেক সময় দেখা যায় যে আমাদের কারেন্টের ভ্যালু মাইনাস চলে আসে, বাট কারেন্টের ভ্যালুকে কখনো মাইনাস হয়? কারেন্টের ভ্যালু তো মাইনাস হয় না। তো ওই ম্যাথটা কিন্তু অ্যাকচুয়ালি ভুল না, তখন আমরা লাস্টে লিখে দিই যে সুতরাং তড়িৎ প্রবাহের মান ওই মাইনাস চিহ্নটা বাদ দিয়ে এত অ্যাম্পিয়ার, এরকম আর কি ব্যাপার স্যাপার। লেকচার 18, হ্যাঁ আজকে লাস্ট লেকচার। আচ্ছা আমরা এখন হচ্ছে লাস্ট কোশ্চেনটা লিখে দিই, তারপর আজকের লেকচারটা এন্ড করে দিই। এটা হচ্ছে আমাদের টাইপ 3 এর 2 নাম্বারটা, একটু হোমওয়ার্ক করবা। টাইপ 3 এর 2 নাম্বার, ঘন্টায় 40 কিলোমিটার বেগে। আপেক্ষিক বেগের যে থিওরিটা পড়েছিলাম ওইখানে এই থিওরিটা পড়ানো হয়েছিল, ওইটার সাথে পুরোপুরি রিলেটেড। ঘন্টায় 40 কিলোমিটার বেগে পূর্ব দিকে চলমান একটি গাড়ির চালক। পূর্ব দিকে চলমান একটি গাড়ির চালক ঘন্টায় 40√3 দিকটা জানা লাগবে কিন্তু এটার জন্য। 40√3 কিলোমিটার বেগে, 40√3 কিলোমিটার বেগে একটি ট্রাককে উত্তর দিকে চলতে দেখলো। উত্তর দিকে চলতে দেখলো, ট্রাকটি প্রকৃতপক্ষে কোন দিকে চলছে? এবং এর বেগ কত? তার মানে হচ্ছে আমাদের দেখো দিকের ব্যাপারটা একটু জানা লাগবে, একটু হিন্টস দিয়ে দিই। দিকের ব্যাপারটা জানা লাগবে, যেদিকে নর্থ সাউথ আর এদিকে ওয়েস্ট ইস্ট, তার মানে হচ্ছে কোন দিকে যাচ্ছে একটা কার, গাড়ি চালক, এটাকে আমরা কার দিয়ে বুঝাইছিলাম, কারের সাপেক্ষে ট্রাকের বেগটা আমাদের ট্রাকের আপেক্ষিক বেগটা বের করতে হচ্ছে। তো পূর্ব দিকে যাচ্ছিল, তার কাছে মনে হচ্ছে যে এত কিলোমিটার বেগে উত্তর দিকে যাচ্ছে, ট্রাকটা আসলে কোন দিকে যাচ্ছে আর এর বেগটা বের করতে হবে। সো এখানে আমাদের বের করতে হবে দিকটা, আর এখান থেকে বের করতে হবে বেগের যে ভ্যালুটা। এটা একটা ত্রিভুজ ফর্ম করেও কিন্তু করে ফেলা যায়। সো এটা তোমাদের জন্য হোমওয়ার্ক দিয়ে দিই। আর আমাদের আজকের চ্যাপ্টারটা এখানে শেষ হয়ে যাচ্ছে, সমতলে বস্তুকণার গতি। অনেক বিশাল একটা আমাদের জার্নি ছিল, তো ডেফিনেটলি আমার কাছেও খারাপ লাগবে এই আর কি। তো এখন যে ব্যাপারটা সেটা হচ্ছে, আর লাস্ট একটা ক্লাস নেবো আমি, সেটা হচ্ছে আমাদের ইয়ের উপর বেস করে, সেটা হচ্ছে এই চ্যাপ্টারের এমসিকিউর উপর বেস করে একটা ক্লাস নেবো, যাতে এমসিকিউগুলো একটু দ্রুত সলভ করতে পারো। ওকে, সো আজকের লেকচার এখানে দিচ্ছি, আমাদের ইনশাআল্লাহ নেক্সট আরেকদিন দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।